কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে বাংলা সাবজেক্টটিতে সাবজেক্ট রয়েছে অর্থাৎ জিই অথবা CC1 পেপারটিতে সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য বাছাই করে 3টি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো স্যার প্রশ্নের উত্তরগুলো দিলে ভালোই হতো, তাই তোমাদের জন্য বাছাই করা 3টি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। প্রশ্ন 3টি হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নির্ণয় করো। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে উইলিয়াম কেরি ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন 3টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে রাখা হয়েছে। তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে এই প্রশ্ন 3টি যত্ন সহকারে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তরটি দেখে নাও। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা। বলা হয়েছে দেখো বাংলা গদ্য সাহিত্যের আকাশে এক অসাধারণ পুরুষ, আধুনিকতার অগ্রদূত, ভারতীয় জীবন চেতনার উন্মেষ স্বরূপ হলেন রাজা রামমোহন রায়। তিনি সম্পূর্ণ সংস্কারবিহীন হয়ে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মগ্রন্থ পাঠ করে সক্রিয় চিন্তায় ও মননে লেখনীর দ্বারা যুক্তিগ্রাহ্য বিশ্লেষণে ভারতের সংস্কার আন্দোলনে ও গদ্য সাহিত্যের বিকাশে এক নতুন যুগের সূচনা করেন। রাজা রামমোহন রায় বাংলা গদ্যের বিকাশে লেখনী ধারণ করেননি। বাংলা গদ্যে তার অংশগ্রহণের মূল কারণ ছিল সমাজ সংস্কার ও সমাজ সচেতনতা। তার প্রধান পরিচয়, তিনি একজন সমাজ সংস্কারক, নবজাগরণের অগ্রদূত। সতীদাহ প্রথা নিবারণ কল্পে তার প্রধান অস্ত্র ছিল বাংলা গদ্য ভাষা। তারপর শুরু হয় বিধবা বিবাহ আন্দোলন। এক্ষেত্রেও তৎকালীন রক্ষণশীল সমাজের বিরুদ্ধে লেখনীকেই তিনি প্রধান অস্ত্ররূপে ব্যবহার করেছিলেন। সংবাদ কৌমুদী নামে তার প্রকাশিত একটি পত্রিকাতে নিজ মত সমর্থনে তিনি নানা যুক্তি ও তর্কের উপস্থাপনা করেন। এই তর্ক বিতর্ক এবং স্বাধীন যুক্তিযুক্ত মতামত প্রকাশ ও প্রত্যুত্তরের মাধ্যমে সদ্যজাত বাংলা গদ্য যেন শৈশব থেকে যৌবনে উত্তীর্ণ হলো। দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে রামমোহনের সাহিত্য সৃষ্টি। রামমোহনের সাহিত্য কীর্তির প্রধান উদাহরণ হলো সংবাদ কৌমুদী। এই পত্রিকার মাধ্যমে তিনি রক্ষণশীল সমাজের মূলে কুঠারাঘাত করেছিলেন। এছাড়াও ছিল বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, বিভিন্ন উপনিষদের অনুবাদ ইত্যাদি। সমাজ সংস্কার সম্পর্কিত বিতর্কমূলক রচনাগুলি রামমোহনের সাহিত্য কীর্তিগুলির মধ্যে অন্যতম। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল উৎসবানন্দ, বিদ্যা বাগীশের সাহিত্য বিচার, ভট্টাচার্যের শহীদ বিচার, গোস্বামীর শহীদ বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক, নিবর্তক সংবাদ। পরবর্তী রয়েছে কবিতাকারের শহীদ বিচার, ব্রাহ্মণ সেবদী, পথ্য প্রধান, সহমরণ বিষয়ক ইত্যাদি। এছাড়াও তিনি কতকগুলি ব্রহ্মসঙ্গীতি রচনা করেছিলেন এবং গৌড়ীয় ব্যাকরণ নামে একখানি ব্যাকরণ গ্রন্থ রচনা করেছিলেন, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। পরবর্তী পয়েন্ট দেখো রামমোহনের গদ্য সাহিত্য পর্যালোচনা। রামমোহনের রচনা শৈল ও বৈশিষ্ট্য সম্পর্কে কবি ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, দেওয়ানজি রামমোহন জলের ন্যায় সহজ ভাষায় লিখতেন। তাহাতে কোনো বিচার ও বিবাদ ঘটিত বিষয় লেখায় মনের অভিপ্রায় ও ভাব সকল অতি সহজ স্পষ্টরূপ প্রকাশ পাইত। এই জন্য পাঠকেরা অনায়াসেই হৃদয়ঙ্গম করিতেন, কিন্তু সে লেখায় শব্দের বিশেষ পারিপাট্য ও তাদৃশ্য মিষ্টতা ছিল না। পরবর্তী বলা হয়েছে দেখো রামমোহনের গদ্য ভাষায় ঋজুতা থাকলেও মিষ্টতা ছিল না। এ কথা সত্য, তার কারণ তার সাহিত্য সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার ও সমাজ সচেতনতা। এজন্য তিনি সাহিত্যক্ষেত্রে শব্দের পারিপাট্যের প্রতি মনোযোগ হতে পারেননি। তবে বাংলা গদ্যের বিকাশে রামমোহনের প্রধান অবদান ছিল তিনি বাংলা গদ্যকে প্রাঞ্জল ও স্বচ্ছন্দ ও সাবলীল করে তুলেছিলেন। পরবর্তী বলা হয়েছে দেখো
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মনীষীরা বাংলা গদ্যকে কাহিনী ও গল্প প্রকাশের বাহন করে তুলেছিলেন, কিন্তু রামমোহন তাকে যুক্তিতর্কের নিরিখে বিশ্লেষণ করে এবং গভীর আত্মসংযমের মধ্যে দিয়ে বিষয়কে উপস্থাপিত করেছিলেন। তার সাহিত্যকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, কি রাজনীতি, কি বিদ্যাশিক্ষা, কি সমাজ, কি ভাষা, আধুনিক বঙ্গদেশে এমন কিছুই নাই রামমোহন রায় স্বহস্তে যাহার সূত্রপাত করিয়া যান নাই। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান, প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা প্রশ্নটি পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতা তোমরা কমন পাবে। দেখো, দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে, দেখো, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি দেখে নাও। উত্তর দেখো, প্রথম পয়েন্ট, ভূমিকা। বলা হয়েছে, ঊনবিংশ শতাব্দীতে বাংলার মাটিতে যে সমস্ত মহামানবদের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয়। বিদ্যাসাগরের হাতে সাহিত্যের গদ্যের জন্ম। রবীন্দ্রনাথের কথায় বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। গদ্য সাহিত্যের বিকাশে বিদ্যাসাগরের রচনাবলী বিষয় ভিত্তিক শ্রেণীবিভাগ করে আলোচনা করা হলো। দেখো, প্রথম রয়েছে অনুবাদমূলক রচনা। অনুবাদমূলক রচনার মধ্যে রয়েছে প্রথম বেতাল পঞ্চশী থেকে বেতাল পঞ্চবিংশতি, এবং দ্বিতীয় রয়েছে অভিজ্ঞান শকুন্তলম থেকে শকুন্তলা, এবং তৃতীয় রয়েছে ভবভূতির উত্তরচরিত এবং বাল্মীকি রামায়ণ থেকে সীতার বনবাস, এবং পরবর্তী রয়েছে, দেখো, শেক্সপিয়ারের কমেডি অব এরস থেকে ভ্রান্তিবিলাস, এবং পরবর্তী রয়েছে ঈশপের ফেবলস থেকে কথামালা প্রভৃতি। পরবর্তী রয়েছে, দেখো, ক্ষয়ের দাগে সমাজ সংস্কারমূলক রচনা। প্রথম রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদিশয়ক বিচার, এবং দ্বিতীয় রয়েছে বহু বিবাহ রচিত হওয়া কিনা উচিত কিনা এতদিশয়ক বিচার। এই সমস্ত পুস্তকে বলা হয়েছে, এই সমস্ত পুস্তকগুলিতে তার অভ্যন্ত যুক্তিতত্ত্বের সমাহার এবং বিশ্লেষণে যথার্থ গদ্য প্রতিভার প্রমাণ দিয়েছেন। পরবর্তী দেখো, গয়ের দাগে রয়েছে লঘু রচনা। লঘু রচনার মধ্যে যেগুলি রয়েছে, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। এই দুটি পুস্তকে ভাষার মধ্যে শ্রেষ্ঠ তির্যক দৃষ্টিভঙ্গি বেশ স্পষ্ট হয়ে উঠেছে। এবং পরবর্তী রয়েছে বোজবিলাস, এবং পরবর্তী রয়েছে রত্ন পরীক্ষা। এই সমস্ত রচনায় রঙ্গপ্রিয় বিদ্যাসাগরের উপস্থিতি চোখে পড়ে। দেখো, পরবর্তী রয়েছে ঘয়ের দাগে মৌলিক রচনা। মৌলিক রচনার মধ্যে রয়েছে, প্রথম রয়েছে প্রভাবতী সম্ভাষণ, বন্ধুরাজ কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে রচিত। এটি বাংলা গদ্যের লিখিত প্রথম শোকগ্রন্থ। এবং দ্বিতীয় রয়েছে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় শিশু শিক্ষার ভিত্তিতে প্রস্তুত করতে এবং শিশু মনস্তত্ত্ব অনুযায়ী তাদের পঠন পাঠনের উপযোগী পাঠ্যপুস্তক রচনায় প্রয়াসে এই গ্রন্থটি রচিত। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান। দেখো, প্রথম রয়েছে, দেখো, একের দাগে ধ্বনি ঝঙ্কার অনুসরণ করে উপযুক্ত স্থানে জ্যোতিচিহ্ন স্থাপন করে বাক্যাংশগুলিকে সাজিয়ে তিনি প্রথম গদ্য ছন্দকে আবিষ্কার করেছিলেন। দ্বিতীয় বলা হয়েছে, বাংলা ক্লোজ এবং ফ্লেশ বাক্যাংশ প্রয়োগ করে ভাষার ব্যবহারযোগ্যতা সম্পাদন করেছিলেন তিনি। তৃতীয় বলা হয়েছে, দেখো, কমা সেমিকলনের ব্যবহার বিদ্যাসাগরই প্রথম যথার্থ অধিকারীর ঢং এ করতে পেরেছিলেন। এবং চতুর্থ বলা হয়েছে, বিদ্যাসাগরের ভাষা স্বচ্ছ, প্রাঞ্জল, সন্ধিযুক্ত ও সমাজবদ্ধ। শব্দ ও পদ থাকলেও তা গতিকে ব্যাহত করে না, বরং ভাষা আরও গতিময় হয়ে ওঠে। পরবর্তী বলা হয়েছে, দেখো, পাঁচের দাগে গদ্যের নানা বৈচিত্র্য, যেমন বিবৃতিমূলক গদ্য, আবেগমূলক গদ্য, বিতর্কমূলক ভাষা, লঘু ধরনের সংলাপ, স্মৃতিচারণমূলক রচনা প্রভৃতি তার গদ্যের ভিত্তিকে আরও সুপ্রতিষ্ঠিত করেছে। এইভাবে পর্যালোচনা করে ব্যাপক অর্থে বিদ্যাসাগর মহাশয়কে নিশ্চয় বাংলা গদ্যের প্রথম সার্থক মর্যাদা দেওয়া যায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বাংলা গদ্য সাহিত্যে। অবশ্যই এই প্রশ্নটি তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। পরবর্তী প্রশ্ন দেখো, তৃতীয় প্রশ্ন রাখা হয়েছে, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে উইলিয়াম ক্যারি ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা। বলা হয়েছে, বাংলা সাহিত্যে ধারাবাহিক গদ্য রচনার সূত্রপাত ঘটে ফোর্ট উইলিয়াম কলেজের
কলেজ গোষ্ঠীর লেখকদের মাধ্যমে। বিশৃঙ্খলা গদ্য রূপরীতিকে শৃঙ্খলাবদ্ধ সামঞ্জস্য বিধানে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান ছিল অবিস্মরণীয়। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের লেখালেখিতে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটে এবং সঠিক সুপথে চালিত হয়। দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য। এদেশে ইংরেজ অধিকার প্রতিষ্ঠিত হবার পর দেশ শাসনের প্রয়োজনে ইংল্যান্ড থেকে আনা হলো সিভিলিয়ানদের, কিন্তু তারা এদেশের শিক্ষা সংস্কৃতি আচার আচরণ এমনকি এদেশের ভাষার সঙ্গে পরিচিত ছিল না। অথচ এসব না জানলে মানুষদের সঙ্গে কথা না বললে দেশ শাসন করা দুঃসাধ্য। তাই বিলেত থেকে আসা তরুণ সিভিলিয়ানদের এই সমস্ত বিষয় শিক্ষাদানের জন্য তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় লালবাজারে কলেজ অফ ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করেন। দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মণ্ডলীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কলেজের পণ্ডিতদের মধ্যে পাণ্ডিত্য মনীষা ও ঔদার্যের মৃত্যুঞ্জয় ছিল শ্রেষ্ঠ। বিশেষ করে বাংলা গদ্যের উদ্ভব পূর্বে তিনি ছিলেন একজন যথার্থ শিল্পী। তার রচিত রচনাগুলি হলো দেখো প্রথম রয়েছে 32 সিংহাসন। 32 সিংহাসনের গল্পের মূল ইতিহাস ও জনশ্রুতি। আদর্শ রাজা বিক্রমাদিত্যের চরিতকথা ও মহানুভবতা বর্ণনায় এই 32টি গল্পের উদ্দেশ্য রাজা বিক্রমাদিত্যের নিঃস্বার্থ পরোপকারী চরিত্র বর্ণনার জন্য গল্পটি রচিত হয়েছিল। পরবর্তী রয়েছে দেখো দ্বিতীয় রাজাবলী। হিন্দু যুগ মুসলমান শাসক ও ইংরেজ আমলের ইতিহাস অবলম্বনে রচিত রাজাবলী। বর্ণনা ভঙ্গি সহজ এবং জটিলতা বর্জিত, তবে বাক্যরীতি সংস্কৃতি অনুসরণে তৈরি। এবং তৃতীয় রয়েছে দেখো হিতোপদেশ। এই অনুবাদটি গ্রন্থে পশু পাখির মুখে অবিকল মানুষের ভাষা বসিয়েছেন তিনি। কোথাও কৌতুক, কোথাও উপদেশ, কোথাও নিচ্ছক বর্ণনা গ্রন্থটিতে স্বতন্ত্র মর্যাদা দিয়েছেন। তিনি মনে করেছিলেন সাধু বাংলা গদ্যের রীতির জন্য সংস্কৃতির আদর্শ অনুসরণ করা উচিত। পরবর্তী রয়েছে দেখো 4 দাগে প্রবোধচন্দ্রিকা। প্রবোধচন্দ্রিকা মৃত্যুঞ্জয়ের অন্যতম রচনা। গ্রন্থটির মূলত সংকলন গ্রন্থ। সংস্কৃত ব্যাকরণ, অলঙ্কার, নীতিশাস্ত্র, ইতিহাস, পুরাণ প্রভৃতি থেকে মৃত্যুঞ্জয় নানা ধরনের উপাখ্যান ও রচনারীতি সংগ্রহ করেছেন। সেই সঙ্গে লৌকিক কাহিনীর সন্নিবেশে গ্রন্থটি রচিত। পরবর্তী দেখো 5 দাগে রয়েছে বেদান্ত চন্দ্রিকা। বেদান্ত চন্দ্রিকা মৃত্যুঞ্জয়ের স্বাধীন রচনা। এই গ্রন্থের মূল উদ্দেশ্য বেদান্ত শাস্ত্রের প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করা। দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে উইলিয়াম কেরির অবদান। উইলিয়াম কেরি একজন বিচক্ষণ ভাষাবিদ পণ্ডিত ছিলেন। ইংরেজি ভাষা বাংলা ব্যাকরণের রচনা ছাড়াও কেরির উল্লেখযোগ্য দুটি রচনা হলো কথোপকথন ও ইতিহাসমালা। দেখো প্রথম রচনা রয়েছে কথোপকথন। বিদেশে সিভিলিয়ানদের সঙ্গে এদেশীয় লৌকিক ভাষা, কথোপকথন রীতি, সাধারণ জীবনচর্চা ইত্যাদির সঙ্গে ভালোভাবে জানার জন্য কথোপকথন গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থটি 31টি অধ্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের কথোপকথন তুলে ধরে বাংলা গদ্যকে যোগাযোগ ও যুক্তিচিন্তার বাহন করে গড়ে তোলার ক্ষেত্রে গ্রন্থটির তাৎপর্য যথেষ্ট। দ্বিতীয় রয়েছে ইতিহাসমালা। এটি উইলিয়াম কেরির দ্বিতীয় গ্রন্থ। ইতিহাসমালায় মানুষের ত্যাগ তিতিক্ষার কথা যেমন আছে তেমনি আছে কাম, ক্রোধ, লোভ, মানুষের নীচতা, বঞ্চনার প্রসঙ্গ। ইতিহাসমালায় প্রায় 150 গল্প সংকলিত হয়েছে। গদ্য রচনা স্বচ্ছ প্রাঞ্জল গদ্য রচনার লেখকের পারদর্শিতা এখানে পরিস্ফুটিত হয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন 3টির উত্তর। অবশ্যই তোমরা পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্ন 3টি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এই প্রশ্ন 3টি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে।